স্টুডেন্টস, এখন আমরা একাদশ শ্রেণীর রসায়ন থেকে তৃতীয় অধ্যায় পর্যায় সারণীর অন্তর্গত খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস আয়নন বিভব নিয়ে আলোচনা করব। এই আয়নন বিভব না বলেও কখনো কখনো এটাকে আয়োনাইজেশন পোটেনশিয়াল, আয়োনাইজেশন এনথালপি বা আয়োনাইজেশন এনার্জি রূপেও প্রকাশ করা যেতে পারে। প্রথমে জেনে নেব আয়নন বিভব জিনিসটা কি। আয়নন অর্থাৎ আয়নে পরিণত করতে হবে। এক্ষেত্রে সবসময় ক্যাটায়নে পরিণত হয়। ধনাত্মক আধানযুক্ত আয়ন ক্যাটায়ন। কন্ডিশন হলো যে কোনো পরমাণু নিয়ে আমরা কাজ করব সেটাকে সবসময় ভূমি স্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে থাকতে হবে, যাকে আমরা বলি গ্রাউন্ড স্টেট। সাধারণ যে ইলেকট্রন বিন্যাসের অবস্থা সেটাতে থাকতে হবে। দ্বিতীয়ত, মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু হওয়া লাগবে, অর্থাৎ মৌলের একাধিক পরমাণু একসঙ্গে থাকলেও হবে না। আর যেটা হতে হবে, যোজ্যতা কক্ষের সবচেয়ে বাইরের দিকে যে ইলেকট্রনটা আছে, অর্থাৎ একদম বাইরের যে কক্ষটা তাকেই বলা হয় যোজ্যতা কক্ষ। সেই যোজ্যতা কক্ষে যে ইলেকট্রনটা থাকবে যার উপর এই নিউক্লিয়াসের আকর্ষণ বল সবচেয়ে কম, সেই ইলেকট্রনটা অপসারিত করতে হবে, বের করে দিতে হবে। সম্পূর্ণরূপে পরমাণু থেকে ইলেকট্রনটাকে বের করে দিতে হবে। বের করে দিয়ে পরমাণুটিকে গতিশক্তিহীন একটা ইলেকট্রন বের করে দিচ্ছি, মানে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত করতে হবে। এই কাজের জন্য বাইরে থেকে শক্তি দিতে হবে। এখন যে ন্যূনতম পরিমাণ শক্তি দিলে এই কাজটা হবে, অর্থাৎ বাইরের কক্ষের একটা ইলেকট্রন অপসারণ করা যাবে, সেই ন্যূনতম শক্তিকেই বলা হয় আয়নন বিভব। তাহলে আয়নন বিভব হচ্ছে একটা শক্তির পরিমাণ, যে শক্তিটা দিলে পরমাণুর বাইরের যোজ্যতা কক্ষ থেকে একটা ইলেকট্রনকে পরমাণু থেকে সম্পূর্ণরূপে অপসারণ করা যায়। এখন কোনো পরমাণু থেকে যদি একটা ইলেকট্রন নির্গত হয় তখন আমরা তাকে I1 প্রথম আয়োনাইজেশন শক্তি বা প্রথম আয়নন বিভব রূপে বলবো। দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে তাকে দ্বিতীয় আয়নন বিভব রূপে বলবো। তিনটে ইলেকট্রন বেরিয়ে গেলে তাকে তৃতীয় আয়নন বিভব বা তৃতীয় আয়নন শক্তি হিসেবে বলবো। এখন কোনো পরমাণু থেকে একটা ইলেকট্রন বেরোনোর পর যে ক্যাটায়ন হয়, তার থেকে আরও একটা ইলেকট্রন বেরোলে যে দ্বিযোজী ক্যাটায়ন হয়, সেখান থেকে আরও ইলেকট্রন বেরোলে যে ত্রিযোজী ক্যাটায়ন হয়। এই যে ক্যাটায়নগুলো, তাদের যদি আমরা আকার বিচার করি, দেখা যাবে যত বেশি ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে উৎপন্ন ক্যাটায়নের আকার তত ছোট হচ্ছে। ক্যাটায়নের আকার ছোট হচ্ছে মানে নিউক্লিয়াসের বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল যত বেড়ে যাবে তত এই বাইরের কক্ষের ইলেকট্রনকে অপসারণ করতে বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হবে। তার মানে আয়নন বিভবের মান প্রথম অপেক্ষা দ্বিতীয়তে বেড়ে যায়, তার থেকে তৃতীয়তে বেড়ে যায়, এইভাবে ক্রমশ বাড়তে থাকে। ঠিক আছে। এখন কোথাও যদি কোনো বিশেষভাবে উল্লেখ না থেকে শুধু আয়নন বিভব শব্দটা উল্লেখ থাকে, তাহলে আমরা সবসময় ধরে নেব সেখানে প্রথম আয়নন বিভবের কথাই বলা আছে। এবার দেখে নিই আয়নন বিভব পরিমাপ করার এককগুলো কি কি হতে পারে। ইলেকট্রন ভোল্ট প্রতি পরমাণু হতে পারে, মানে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, কিলো ক্যালোরি পার মোল, কিলোজুল পার মোল, এই সমস্ত একক দিয়ে আমরা সাধারণত আয়নন বিভবকে প্রকাশ করি। এখন 1 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম এটা সমান সমান 23.06 কিলো ক্যালোরি পার মোল আর 96.5 কিলোজুল পার মোল। এই এককগুলোর ভিতরে পারস্পরিক সম্পর্ক এটা। এরপর আমরা জেনে নিই আয়নন বিভব নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ কোন কোন বিষয়ের উপরে আয়নন বিভব নির্ভর করে। প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকারের সাথে আয়নন বিভবের ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ পরমাণুর আকার যত বাড়তে থাকবে আয়নন বিভব তত কমতে থাকবে, পরমাণুর আকার যত কমতে থাকবে আয়নন বিভব তত বাড়তে থাকবে। যেমন যদি সোডিয়াম আর পটাশিয়াম আয়ন নিয়ে বিচার করি, সোডিয়াম অপেক্ষা পটাশিয়াম আয়নের আকার বড়, তার মানে ভিতরে নিউক্লিয়াসের বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণ ক্ষমতা অনেক কম। বাইরের কক্ষের ইলেকট্রনের সাথে আকর্ষণ ক্ষমতা কম বলে এই ইলেকট্রনটা বের করে ফেলা অনেক বেশি সহজ। সেজন্যে সোডিয়ামের আয়নন বিভব পটাশিয়াম অপেক্ষা বেশি। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কেন্দ্রকের আধানের পরিমাণ। পরমাণুর আকার বলতে গিয়েই বলেছি কেন্দ্রকের আধান যত বেশি হবে বাইরের কক্ষের ইলেকট্রনকে তত দৃঢ়ভাবে আকর্ষণ করে থাকবে। তার মানে আয়নন বিভবের মান কেন্দ্রকের আধানের সাথে সমানুপাতিক সম্পর্ক।
কেন্দ্রকের আধান যত বেশি হবে আয়নন বিভবের মানও তত বেশি হবে। এরপর বলবো অভ্যন্তরীণ যে কক্ষ আছে, বাইরের কক্ষের ইলেকট্রনকে তো আমরা অপসারিত করতে চাই। এই বাইরের কক্ষের ভেতরের দিকে যে কক্ষগুলো থাকবে তাদের আবরণী ক্ষমতা আর ভেদন ক্ষমতা, স্ক্রিনিং এফেক্ট আর পেনিট্রেটিং এফেক্ট, এই দুটো বিষয়ে। প্রথমে বলি আবরণী ক্ষমতা। আগের ক্লাসে আলোচনা করেছি বাইরের কক্ষের ইলেকট্রনের সাথে ভেতরের কক্ষের নিউক্লিয়াসের মাঝখানে আবরণ তথা পর্দার মতো সৃষ্টি করে ভিতরের কক্ষের ইলেকট্রনগুলো। এবার যার ক্ষেত্রে আবরণী ক্ষমতা বেশি থাকবে সে নিউক্লিয়াসের সাথে বাইরের কক্ষের ইলেকট্রনের যোগাযোগ হতে বাধা দেবে, অর্থাৎ বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল কমিয়ে দেবে। তার মানে সেই ইলেকট্রনটা বের করা সহজসাধ্য হবে। তার মানে আবরণী ক্ষমতা যদি বেশি হয় আয়নন বিভব কম হবে, আর আবরণী ক্ষমতা যদি কম হয় আয়নন বিভব বেশি হবে। তার মানে এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন এস, পি, ডি আর এফ এই চারটি উপকক্ষের আবরণী ক্ষমতার ক্রম এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ। তার মানে এস থেকে এফ এর দিকে যত আমরা যাব তত আবরণী ক্ষমতা কমতে থাকবে, আর আবরণী ক্ষমতা যদি কমতে থাকে আয়নন বিভব বাড়তে থাকবে। একই রকম বিষয় হচ্ছে ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা অর্থাৎ নিউক্লিয়াসের দিকে এই উপকক্ষগুলো কতটা বেশি প্রবিষ্ট। সোজা বাংলায় বলতে গেলে উপকক্ষগুলো কতটা নিউক্লিয়াসের কাছে সরে থাকে। যত বেশি কাছে সরে থাকে নিউক্লিয়াস সেই ইলেকট্রনগুলোকে বেশি পরিমাণে বল দিয়ে আকর্ষণ করে, আর বেশি পরিমাণে বল দিয়ে আকর্ষণ করে মানে সেই ইলেকট্রনটা বের করা অনেক বেশি কষ্টসাধ্য, বেশি পরিমাণে শক্তি দিতে হবে। তার মানে আয়নন বিভবও বেড়ে যাবে। এস, পি, ডি আর এফ এর ভেদন ক্ষমতার ক্রমও একই আবরণী ক্ষমতার মতো। তার মানে একইভাবে আবরণী ক্ষমতা যত কমতে থাকবে আয়নন বিভব তত বাড়তে থাকবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন যদি অষ্টক পূর্তি থাকে, যেটা নিষ্ক্রিয় গ্যাসেদের ক্ষেত্রে হয়। সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন যদি 8টি ইলেকট্রন বা অষ্টক পূর্তি থাকে তারা অনেক বেশি সুস্থিত হয়। সেই সুস্থিত ইলেকট্রন বিন্যাস থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে অনেক বেশি পরিমাণে শক্তির প্রয়োজন হয়। তার মানে সেক্ষেত্রে আয়নন বিভব অনেক বেশি হয়। লাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ উপকক্ষকের প্রভাব। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষে যদি আমরা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ উপকক্ষ দেখতে পাই, আমরা জানি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ উপকক্ষ ভীষণ সুস্থিত হয়। তার মানে সেই উপকক্ষ থেকে ইলেকট্রন বের করতে গেলে অধিক পরিমাণে শক্তির প্রয়োজন হবে, মানে আয়নন বিভবের মানও অনেক বেশি হবে। যেমন পি উপকক্ষের 3টি জানি আমরা কক্ষক থাকে, যদি P3 বা P6 হয় সেক্ষেত্রে অর্ধপূর্ণ বা সম্পূর্ণ বোঝায়। ডিতে 5টা উপকক্ষক থাকে, তো ডিতে যদি D5 বা D10 হয় সেক্ষেত্রে অর্ধপূর্ণ আর সম্পূর্ণ বোঝায় যথাক্রমে। তো এই টাইপের যদি কোনো ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট উপকক্ষ থাকে সেক্ষেত্রে সুস্থিতি অনেক বেশি হয়, আর সুস্থিতি বেশি হওয়ার জন্য ইলেকট্রন অপসারণ করতে বাইরে থেকে অধিক পরিমাণে শক্তি দিতে হয়। তার মানে আয়নন বিভবের মানও অনেক বেশি হয়। এবার আমরা জেনে নিই পর্যায় বরাবর আয়নন বিভবের কিভাবে পরিবর্তন হয়। সাধারণত বলেছি, মানে সব সময় এমনটা হবেই তার কোনো মানে নেই, ব্যতিক্রম আছে এখানে। তো আগে বলি সাধারণত কি হয়। সাধারণত পর্যায় বরাবর যখন আমরা বাদিক থেকে ডান দিকে যাই পরমাণুর আকার আস্তে আস্তে ছোট হতে থাকে। পরমাণুর আকার ছোট হতে থাকে কারণ বাইরের কক্ষে অতিরিক্ত ইলেকট্রন এসে আবির্ভূত হয়। অতিরিক্ত ইলেকট্রন আসে আর তেমনই ভেতরে নিউক্লিয়াসের চার্জও বেড়ে যায়। এখন ভেতরে নিউক্লিয়াসের চার্জ যত বেড়ে যাবে বাইরের কক্ষে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল তত বেড়ে যাবে। এখন সেই বাইরের কক্ষের ইলেকট্রনকে অপসারিত করতে তুলনামূলক বেশি শক্তির প্রয়োজন হয়। তাই বাদিক থেকে যত ডান দিকে যাওয়া যাবে পর্যায় বরাবর আয়নন বিভবের মান ক্রমাগত বাড়তে থাকবে। সেই হিসেবে যদি আমরা দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোকে দেখি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুওরিন, নিয়ন, আস্তে আস্তে আয়নন বিভবের মান বাদিক থেকে ডান দিকে বাড়তে থাকবে। কিন্তু যেহেতু শুরুতেই বলেছিলাম সাধারণত মানে ব্যতিক্রম আছে, এখানে দুটো জায়গায় ব্যতিক্রম দেখা যায়। কথা ছিল বেরিলিয়াম থেকে বোরনের আয়নন বিভব বেশি হবে, কিন্তু এটা উল্টো, বেরিলিয়ামের আয়নন বিভব বোরনের থেকে বেশি। একই রকমভাবে নাইট্রোজেনের আয়নন বিভব অক্সিজেনের থেকে বেশি। তাহলে দ্বিতীয় পর্যায়ে এই দু জায়গায় ব্যতিক্রম দেখা যায়। তো
তো ইন জেনারেল আমরা বলতে পারি যে কোনো পর্যায়ের প্রথম যে ক্ষার ধাতু মৌলটি আছে তার আয়নন বিভব সর্বনিম্ন এবং শেষ যে নিষ্ক্রিয় মৌলটা থাকবে তার আয়নন বিভব সর্বোচ্চ। এখন প্রশ্ন হলো, দ্বিতীয় পর্যায়ে যে বেরিলিয়াম তার আয়নন বিভব বোরন থেকে কম হওয়ার কথা ছিল, কিন্তু বেরিলিয়ামের আয়নন বিভব বোরন থেকে বেশি কেন? এর উত্তর লুকিয়ে আছে এদের ইলেকট্রন বিন্যাসের মধ্যে। বেরিলিয়ামের মধ্যে ইলেকট্রন থাকে 4টি, বোরনে থাকে 5টি। যদি ইলেকট্রন বিন্যাস দেখি 1s2 2s2, তার মানে 1s এর উপকক্ষে 2টো ইলেকট্রন, 2s এও 2টো ইলেকট্রন। বোরনের যদি ইলেকট্রন বিন্যাস দেখি 1s2 2s2 2p1, অর্থাৎ এক্ষেত্রে বোরনের ক্ষেত্রে শেষ পি উপকক্ষে মোট 1টি ইলেকট্রন আছে। এখন যদি এদের প্রথম আয়নন বিভবের কথা আলোচনা করতে হয়, একটা করে ইলেকট্রন অপসারণ করতে হবে। বেরিলিয়ামের ক্ষেত্রে অপসারণ করতে গেলে এখান থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে হবে 2s থেকে, বোরনের ক্ষেত্রে 2p থেকে। এখন প্রশ্ন হলো, এই 2s আর 2p উপকক্ষের মধ্যে কার ভেদন ক্ষমতা বেশি? কে নিউক্লিয়াসের বেশি কাছে? নিশ্চয়ই 2s নিউক্লিয়াসের বেশি কাছে। তার মানে 2s কক্ষের ইলেকট্রনকে নিউক্লিয়াস অধিক দৃঢ়ভাবে আটকে রেখেছে 2pর তুলনায়, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি আমরা ইলেকট্রন বিন্যাসের সুস্থিততা বিচার করি, 2s উপকক্ষে 2টি ইলেকট্রন ধরতে পারে, 2টিই আছে সুস্থিত। 2p উপকক্ষে 3টে বা 6টা হলে সুস্থিত হয়, এখানে আছে 1টা, সুস্থিত নয়। এখন উল্টে যদি কিনা 2p ইলেকট্রন এই একটা ইলেকট্রনকে অপসারণ করে দিতে পারে, তাহলে 2p একটা সুস্থিত 2s2 কক্ষক পাবে। তাহলে যদি আমরা একটা ইলেকট্রন অপসারণ করতে যাই, এখান থেকে অনেক সোজা হচ্ছে, এখানে তুলনামূলক বেশি কঠিন। তার মানে একটি ইলেকট্রন অপসারণ করতে গেলে বেরিলিয়ামে বেশি পরিমাণে শক্তি দিতে হচ্ছে বোরন অপেক্ষা, তাই বেরিলিয়ামের আয়নন বিভব বোরনের তুলনায় বেশি হয়। ঠিক আছে, নেক্সট যেটা জানবো সেটি হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেনের আয়নন বিভব। নাইট্রোজেনের আয়নন বিভব অক্সিজেন অপেক্ষা বেশি হয় কেন? একই ব্যাপার, ইলেকট্রন বিন্যাস দেখতে হবে। 7 আর 8, 1s2 2s2 2p3, 1s2 2s2 2p4। দুজনেরই শেষে 2p আছে, কিন্তু এর 2pতে আছে 3টি, অর্থাৎ অর্ধপূর্ণ সুস্থিত উপকক্ষ। এখানে কিন্তু 4টি 2p4 থাকায় অর্ধপূর্ণ সুস্থিত উপকক্ষ নেই। উল্টে অক্সিজেন যদি 2pর থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে পারে, তাহলে অক্সিজেন অর্ধপূর্ণ সুস্থিত কক্ষ পাবে। তার মানে অক্সিজেন সহজে ইলেকট্রন অপসারণ করতে দেবে, কিন্তু নাইট্রোজেন চাইবেই না তার সুস্থিতি ভঙ্গ হোক। সেই কারণে নাইট্রোজেনে অক্সিজেন অপেক্ষা অধিক পরিমাণে শক্তি প্রয়োগ করতে হবে একটি ইলেকট্রন অপসারণ করতে, তাই নাইট্রোজেনের আয়নন বিভব অক্সিজেন অপেক্ষা বেশি হয়। এরপর জেনে নিই শ্রেণী বরাবর আয়নন বিভবের কি পরিবর্তন হয়। শ্রেণী বরাবর যত আমরা উপর থেকে নিচে নামবো, পরমাণুর আকার নর্মালি বেড়ে যায়। পরমাণুর আকার বেড়ে যায় মানে বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমতে থাকে, তার মানে সেই ইলেকট্রন অপসারণ করা তুলনামূলক সোজা হয়ে পড়ে। তার মানে উপর থেকে যত নিচের দিকে নামবো আয়নন বিভব তত কমে যাবে। এক্ষেত্রে কিন্তু কোনো রকম ব্যতিক্রম দেখা যায়নি। আমরা যদি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম ক্ষার ধাতুগুলোকে পরপর সাজাই, ওপর থেকে যত নিচের দিকে নামছি আকার তত বাড়ছে, আকার বাড়ছে মানে আয়নন বিভব কমছে। ঠিক আছে, তাহলে শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে আয়নন বিভব কমতে থাকে, আর পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিক গেলে আয়নন বিভব বাড়তে থাকে, কিন্তু সেখানে একটা দুটো ব্যতিক্রম আছে। একই রকমভাবে আমরা যদি তৃতীয় পর্যায়ের মৌলগুলোকে নিয়ে দেখি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, বাদিক থেকে ডান দিকে আয়নন বিভব বাড়তে থাকে। ব্যতিক্রম দেখা যায় ম্যাগনেসিয়াম আর ফসফরাসের ক্ষেত্রে। তাহলে একই রকম প্রশ্ন আসতে পারে, ম্যাগনেসিয়ামের আয়নন বিভব অ্যালুমিনিয়াম অপেক্ষা বেশি হয় কেন? ইলেকট্রন বিন্যাস শেষে আছে 3s2, এর শেষে আছে 3s2 3p1, সুস্থিত সম্পূর্ণ ভর্তি কক্ষ, এ সুস্থিত নয়, একটি ইলেকট্রন আরও অপসারণ করতে পারলে সুস্থিত হতে পারবে, তাই এক্ষেত্রে ইলেকট্রন অপসারণ তুলনামূলক সহজ, তুলনামূলক ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কঠিন। তার মানে ম্যাগনেসিয়ামের আয়নন বিভব অ্যালুমিনিয়ামের তুলনায় বেশি হবে। ঠিক একই রকমভাবে ফসফরাস আর সালফার, ফসফরাসের 15, সালফারের 16, ইলেকট্রন বিন্যাসে ফসফরাসের শেষে আছে 3p3, সালফারের আছে 3p4। একই নিয়ম, অর্ধপূর্ণ সুস্থিত কক্ষ,
এর ক্ষেত্রে অর্ধপূর্ণ নয়, সুস্থিত নয়। আরও একটা ইলেকট্রন অপসারণ করতে পারলে সুস্থিত হবে। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন অপসারণে বেশি শক্তি লাগবে, আর এর ক্ষেত্রে কম শক্তি লাগবে। তাই ফসফরাসের আয়নন বিভব সালফার অপেক্ষা বেশি হবে। মনে রাখবে, পর্যায় সারণীর এখনো অবধি যত মৌল আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সিজিয়ামের আয়নন বিভব সব থেকে কম, সিজিয়ামের আয়নন বিভব সব থেকে কম, আর হিলিয়ামের আয়নন বিভব সব থেকে বেশি। এবার আয়নন বিভব সংক্রান্ত আর দুই একটা প্রশ্ন নিয়ে যদি আলোচনা করি, পটাশিয়াম আর পটাশিয়াম প্লাস কার আয়নন বিভব বেশি? পটাশিয়াম মানে 19 ইলেকট্রন বিন্যাসের শেষে আসছে 4s1, কিন্তু পটাশিয়াম প্লাস মানে এই 4s1 এর ইলেকট্রনটা বেরিয়ে গেছে, শেষে আসছে 3p6। নিজেরাই দেখতে পাচ্ছ 3p6 মানে সম্পূর্ণ ভর্তি একটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস, 4s1 মানে মোটেও সুস্থিত ইলেকট্রন বিন্যাস নয়। তাহলে কে প্লাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে কে এর তুলনায় অনেক বেশি পরিমাণে শক্তি দিতে হবে। তার মানে কে প্লাসের আয়নন বিভব কে অপেক্ষা বেশি হবে। এবার আমরা একটা প্রশ্ন দেখে নিই, যেখানে দেওয়া আছে, আমরা একটু আগে আলোচনা করেছি, বেরিলিয়ামের আয়নন বিভব বোরন অপেক্ষা বেশি। সেটা শুধু আয়নন বিভব বলেছি মানে প্রথম আয়নন বিভব। কিন্তু বেরিলিয়াম আর বোরনের যদি দ্বিতীয় আয়নন বিভব নিয়ে আলোচনা করি, জাস্ট উল্টো যাবে। বোরনের দ্বিতীয় আয়নন বিভব বেরিলিয়াম অপেক্ষা বেশি হবে। প্রশ্ন কেন? মানে প্রথম আয়নন বিভবের সময় বেরিলিয়াম গ্রেটার দেন বোরন, কিন্তু দ্বিতীয় আয়নন বিভবের সময় বোরন গ্রেটার দেন বেরিলিয়াম। তাহলে সেই ইলেকট্রন বিন্যাস আরেকবার দেখে নিই, বেরিলিয়াম কেন বোরন অপেক্ষা বেশি হয়। 4টে ইলেকট্রন বিন্যাস, একটা ইলেকট্রন ত্যাগ করলে তাকে আমরা I1 বলে, বি প্লাস হলো। 1s2 থেকে 1s2 হলো। বোরনের ক্ষেত্রে 1s2 2p1 থেকে 1s2 হলো। প্রথম আয়নন বিভবের সময় বেরিলিয়ামের ছিল সম্পূর্ণ ভর্তি সুস্থিত উপকক্ষ, আর বোরন একটা ইলেকট্রন ত্যাগ করে সুস্থিত উপকক্ষ পেয়েছিল। তার মানে বোরন সহজে ইলেকট্রন অপসারণ করতে দিয়েছিল বেরিলিয়ামের থেকে, মানে বেরিলিয়ামের ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয়েছিল। তাই প্রথম আয়নন বিভবের সময় বেরিলিয়াম গ্রেটার দেন বোরন ছিল। কিন্তু দ্বিতীয় আয়নন বিভবের সময় এবার এই বেরিলিয়াম প্লাস থেকে ইলেকট্রন বেরোবে আরেকটা, আর বোরন প্লাস থেকে ইলেকট্রন বেরোতে হবে আরেকটা। তাহলে দেখে নিই, বেরিলিয়াম প্লাস মানে 1s2 সেখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে হবে 1s2, আর বোরন প্লাস মানে 1s2 সেখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে হবে 1s2 এবার দেখো, বেরিলিয়াম প্লাস যদি একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে তাহলে সুস্থিত 1s2 কক্ষক পাচ্ছে। কিন্তু বোরন প্লাস অলরেডি সুস্থিত উপকক্ষ গঠনেই রয়েছে, সে তার সুস্থিতি ভেঙে একটা ইলেকট্রন ত্যাগ করে 1s2 হতে চায় না। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বোরন প্লাস সুস্থিত উপকক্ষ, বেরিলিয়াম কিন্তু নয়। তার মানে এবার যদি আমি শক্তি দিয়ে ইলেকট্রন অপসারণ করতে চাই, বোরন প্লাসে বেশি পরিমাণে শক্তি দিতে হবে। তার মানে দ্বিতীয় আয়নন বিভবটা বোরনের বেশি হবে বেরিলিয়ামের তুলনায়। তাই বলা হয় বেরিলিয়ামের প্রথম আয়নন বিভব বোরন থেকে বেশি হলেও বোরনের দ্বিতীয় আয়নন বিভব বেরিলিয়াম থেকে বেশি হয়। আর লাস্ট যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, একই ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট একটি ক্যাটায়ন আর একটি সাধারণ পরমাণুর মধ্যে Na+ আর Ne। Na+ মানে সেখানে 10টা ইলেকট্রন আছে, 11টা ইলেকট্রন ছিল সোডিয়ামে, একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে 10টা ইলেকট্রন আছে। আর নিয়ন মানে সেখানে তো নর্মালি 10টা ইলেকট্রন আছে। যদি দুজনের ইলেকট্রন বিন্যাস হিসেব করি একই রকম 1s2 2p6। তাহলে এখন কার আয়নন বিভব বেশি কি করে বুঝবো? সোডিয়ামের ক্ষেত্রে প্রথমে 11টা ইলেকট্রন 11টা প্রোটন ছিল, একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে ইলেকট্রন হয়ে গেছে 10টা, প্রোটন কিন্তু 11টাই আছে। তাহলে অধিক সংখ্যক প্রোটন কম সংখ্যক ইলেকট্রনকে তুলনামূলক দৃঢ়ভাবে আকর্ষণ করবে। তার মানে Na+ এর বাইরের কক্ষের যে একটি ইলেকট্রন অপসারণ করতে চায় সেই ইলেকট্রনের প্রতি কিন্তু নিউক্লিয়াসের আকর্ষণ বল তুলনামূলকভাবে নিয়নের তুলনায় কিন্তু বেশি, কারণ অধিক সংখ্যক প্রোটন কম সংখ্যক ইলেকট্রনকে বেশি দৃঢ়ভাবে আকর্ষণ করে। তাহলে সেই আকর্ষণ বলকে কাটিয়ে একটা ইলেকট্রন অপসারণ করতে তুলনামূলক বাইরে থেকে বেশি পরিমাণে শক্তি দিতে হবে। তাই Na+ এর আয়নন শক্তি নিয়ন অপেক্ষা সবসময় বেশি হবে। ঠিক আছে।
তাহলে আজকের মতো আয়নন বিভবের আলোচনা এই পর্যন্তই থাকলো। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাতে পারো।